হোপোনোপো নেগেটিভ এনার্জি রিমুভ করে তা নয়, তার সাথে পজিটিভ এনার্জিকে তোমার লাইফে এনে দেয়। পাস্ট মেমোরিজ, প্রেজেন্ট মেমোরিজ যা যা আছে সেগুলোকে আমি রিলিজ করছি। আমি কনসিয়াসলি আর আনকনসিয়াসলি যে নেগেটিভ এনার্জিকে আমি অ্যাট্রাক্ট করেছি আমি রিলিজ করছি। বাট এনার্জির যখন মাত্রা আমাদের বেড়ে যেতে থাকে শরীরে, তখন আমাদের শারীরিক মানসিকের মধ্যে একটা অস্বস্তি বোধ কাজ করে। দেখুন, একটা এনার্জি ফিল করছেন। ডক্টর হিউলেন এমন একজন রিসার্চার ছিলেন যিনি মেন্টাল হসপিটালের ডক্টর ছিলেন, এবং উনি পেশেন্টসকে টাচ না করে প্রত্যেকটা পেশেন্টসকে হিল করেছিলেন। কিরকম মজার না? যখন আমি নিজেকে হিল করি তখন আদার পার্সনও হিল হতে শুরু হয়। অ্যান্ড তাকে জাস্ট বলবো, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। চ্যান্টিংটা কি হয়, আমাদের বডিতে সবসময় প্রোটেকশন শিল্ড হিসাবে কাজ করে। আমি চাইছি তার সাথে ঝগড়াটা মেটাতে, কিন্তু তার সাথে আমি কথা বলবো না। ফিল করবে ওইখানে আবহাওয়ার মধ্যে অদ্ভুত একটা অন্যরকম এনার্জি। যতক্ষণ তুমি সারেন্ডার না করবে ইউনিভার্সের কাছে, ডিভাইনের কাছে, তোমার কাজ হবে না। ক্যান্সারেরও কিন্তু একটা মেইন রিজন আছে ইমোশনাল ব্লকেজ। নট লাইক দ্যাট ক্যান্সার। আমাদের হিলিংটা না আমাদের ভেতরেই রয়েছে, জানো তো, উৎসটা আমাদের ভেতরেই রয়েছে, শুধু করতে জানতে হবে। অ্যান্ড আই লাভ ইউ মাই পার্টনারের নাম নিয়ে নাও, হো দিয়ে জাস্ট জলটা পান করে নাও। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন মৌসুমী চক্রবর্তী ম্যাডাম। ওনার সম্বন্ধে আপনাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে উনি একদিক থেকে কিন্তু একজন বিখ্যাত হিলার, অর্থাৎ হলিস্টিক হিলার, এবং তার সঙ্গে উনি কিন্তু সমান তালে ট্যারোট রিডিং করেন, এবং নিউমোলজি, বাস্তু সবগুলোর জায়গাতেই উনি কিন্তু সমানভাবে পারদর্শী। নমস্কার ম্যাডাম। নমস্কার মলয়দা, আপনাকেও নমস্কার বলছি, এবং আপনাদের যারা শ্রোতা দর্শক বন্ধুরা যারা আছে তাদের সবাইকে নমস্কার করছি। সবথেকে বড় ব্যাপার, আজকে আপনি এখানে মানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি ফাইনালি টাইম দিতে পারলেন আমাদেরকে। আমরা অনেকদিন ধরে আপনাকে মানে চেষ্টা করছিলাম পডকাস্টে আনার জন্য, ফাইনালি আজকে সেই শুভ সময়টা এসছে। আমার দর্শক বন্ধুদের নিশ্চয়ই ভালো লাগবে আজকে প্রোগ্রাম। আচ্ছা, আমি এই প্রত্যেকটা জিনিস যেই নামগুলো করলাম সেগুলো হয়তো আমি কিছুটা জানি, কিছুটা জানি না, অনেক দর্শক বন্ধুরাও হয়তো পুরোটা জানেন না। তো আমি প্রত্যেকটা চ্যাপ্টারে একে একে যাই। তো চ্যাপ্টার 1-এই রাখি হলিস্টিক হিলিং। তো এই জিনিসটা নিয়ে যদি একটু বলেন। তো ফার্স্ট হচ্ছে হলিস্টিক হিলিংয়ে আমি আজকে যেটা আপনাদের সাথে একবার আলোচনা করি সেটা হচ্ছে হোপোনোপো দিয়ে। আমি মানে হোপোনোপো ওয়ার্ডটা হচ্ছে হাওয়াই ওয়ার্ড, ঠিক আছে? তো হাওয়াই ওয়ার্ডের থ্রু আমরা হিলিং করতে পারি, কিন্তু লোকে ভাবতেই পারে না যে হাউ ইজ ইট পসিবল। বাট ইয়েস, যেখানে লজিক শেষ হয়ে যায় সেখানে ম্যাজিক কাজ করে। তো আমি হোপোনোপো বলতে চাইছি, তার সাথে ইএফটি আপনাদের সাথে আরেকটা শেয়ার করবো। ইএফটি কিছু পয়েন্ট আছে আমাদের বডিতে, যে পয়েন্ট থ্রু আমরা বডি হিলিং করতে পারি। ঠিক আছে, সেটা কি মানে শারীরিক হেলথ ইস্যু? শারীরিক নট লাইক দ্যাট। শারীরিক মানে কি হয়, আমাদের যখন নেগেটিভ এনার্জি আমাদের বডির মধ্যে যখন কন্টিনিউয়াসলি, দেখুন প্রত্যেকটাই তো এনার্জি, এবার এনার্জির যখন মাত্রা আমাদের বেড়ে যেতে থাকে শরীরে, তখন আমাদের শারীরিক মানসিকের মধ্যে একটা অস্বস্তি বোধ কাজ করে। আমরা বুঝতে পারি না অ্যাকচুয়ালি আমাদের মধ্যে কি প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি এখানে একটা জিনিস জিজ্ঞাসা করছি একদম লেম্যানের জায়গা থেকে, সেটা হচ্ছে আজকে মানে জ্বর হলে বুঝি গা গরম হয়েছে, বা অন্যান্য উপসর্গ হলে তার একটা কিছু সিমটমস থাকে, তো নেগেটিভ এনার্জি আমার মধ্যে আছে না নেই সেটা বুঝবো কি করে? গুড, দেখবেন আপনি একটা মানুষ যদি সুস্থ থাকে স্বাভাবিক, সে তার মন না সবসময় ফুরফুরে থাকবে, আচ্ছা, আনন্দ ফিল করবে। যদি তার মধ্যে কোনো নেগেটিভ এনার্জি না থাকে, সে সব সময় তার মধ্যে ভাবনা চিন্তার মধ্যে পজিটিভিটি খুঁজে পাবে, তার কাজ করার উৎসাহ বাড়বে, তার ইচ্ছা করবে না ল্যাদ খেয়ে শুয়ে পড়ে থাকতে সব সময়। যেরকম আমরা বাঙালিরা সাধারণত অনেকেই আছে যারা এই ভালো লাগছে না একটু শুয়ে পড়ি, ইচ্ছা করছে না শুয়ে পড়ি, পুজো আচ্ছা করতে মন বসবে না, কোনো চ্যান্টিং করতে ইচ্ছা করবে না, ভগবানকে ডাকতে ইচ্ছা করবে না, এবং সবথেকে বড় ব্যাপার, তার কোনো পজিটিভ শক্তির সাথে তার কানেক্ট হতে ইচ্ছা করবে না, এবং সে হতে পারবে না, তাকে হতে দেওয়া হবে না। পজিটিভ শক্তি অর্থাৎ কি, মানে আপনি দেব দেবী ভগবান এইটাকে বলছেন? অবভিয়াসলি পজিটিভ এনার্জি বলতে দেব দেবী তো অবশ্যই, প্লাস তার সাথে কি হয়, আমাদের যে এই দেখুন এখন আমরা যে কথা বলছি, আমাদের এই রুমে দুটো এনার্জি রয়েছে, পজিটিভ এনার্জিস রয়েছে, নেগেটিভ এনার্জিস রয়েছে, কিন্তু আমরা কি সেটা দেখতে পাচ্ছি চোখে? না, দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের বডির মধ্যে মানে সবসময় একটা এনার্জি। আপনি হাতটা জাস্ট রাব করে এরকম করে গরম করুন, জাস্ট কিছু না, এরকম করে রাবটা করুন, হাতটা জোরে জোরে রাব করুন, একদম হিট করে, অ্যান্ড হাতটাকে আস্তে 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 নিয়ে যান। দেখুন একটা এনার্জি ফিল করছেন। এটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এটা তো সায়েন্স। ইয়েস, তো পুরো
এই যে এনভায়রনমেন্টটা রয়েছে পুরোটাই এনার্জি, তো সেখানে দুটো এনার্জি রয়েছে। যেরকম আমরা বলি না গড গডেসেস এনার্জিস অ্যান্ড ডেভিল এনার্জিস, সেরকম নেগেটিভ এনার্জিটা হচ্ছে ডেভিল এনার্জিস, আর গড গডেসেস এনার্জিস হচ্ছে পজিটিভ এনার্জিস। সেটা হচ্ছে তার সাথেই আমরা যুক্ত হতে পারি যখন সেখানে আমাদের সেই বডি মাইন্ড সোলটা অ্যালাইন হয়। ফাইন, এখানে Otherwise এখানে সম্ভব একটা না। জিনিস খুব মাথায় আসছে আমার, সেটা হচ্ছে তাহলে আমরা কি নেগেটিভ এনার্জির সঙ্গে খুব ইজিলি অ্যাসোসিয়েট হয়ে যেতে পারি Yes. রাদার দ্যান পজিটিভ? Yes. মানে এটা কি অনেকটা পজিটিভ? পজিটিভ হতে গেলে আমাদেরকে একটু হার্ড ওয়ার্ক করতে হয়। যখন কোনো বাচ্চা ভালো রেজাল্ট করতে যায় তাকে কি আরও বেশি প্রিপারেশন নিতে হয় না? তখন তাকে অনেক রকম রেফারেন্স বুক ফলো করতে হয়, তখন তাকে অনেক রকম কিছু স্টাডি করতে হয়। আর যে বাচ্চা নর্মাল মনে করে যে ঠিক আছে আমার পাশ করলেই হলো, সে কি থোড়ি এত খাটবে? ঠিক। তো ব্যাপারগুলো হচ্ছে সেই রকম। তো আমাদের যখন পজিটিভ শক্তির কাছে যেতে হবে তখন মানে বাধা আসবে, প্রচুর বাধা। মানে আপনি বাধা ফেস করতে করতে তখন ইচ্ছাই করবে না। অনেক মানুষ তো ছেড়েই দেয়, ইচ্ছাই করে না তার। মানে এটা প্রসেসটা কি, মানে কি কোনো চ্যান্টিং এর মাধ্যমে? হ্যাঁ, অবভিয়াসলি এটা হচ্ছে হোপোনোপো হচ্ছে একটা চ্যান্টিং, যে চ্যান্টিংটা হচ্ছে কিচ্ছু না, জাস্ট সিম্পল 4টা ওয়ার্ড, আই এম সরি। আচ্ছা, একটু আমার দর্শক বন্ধুদের জন্য আপনি যদি বলে দেন। হ্যাঁ, 4টা ওয়ার্ড, জাস্ট সিম্পল 4টে ওয়ার্ড। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। এই 4টে ওয়ার্ড হচ্ছে হাওয়াই টেকনিক ওয়ার্ড। ডক্টর হিউলেন ফার্স্ট এটা রিসার্চ করেছিলেন। ডক্টর হিউলেন এমন একজন রিসার্চার ছিলেন যিনি মেন্টাল হসপিটালের ডক্টর ছিলেন, এবং উনি পেশেন্টসকে টাচ না করে, তাকে না ছুঁয়ে প্রত্যেকটা পেশেন্টসকে হিল করেছিলেন। কীরকম মজার না? সাংঘাতিক। লজিক যেখানে শেষ হয়ে যায় সেখানে ম্যাজিক কাজ করে। কিন্তু এটা আমরা বলছি কার উদ্দেশ্যে? এই যে আমায় ক্ষমা করে Yes. দাও, আমি তোমায় ভালোবাসি, Yes, good. এটা কাকে বলছি? গুড কোশ্চেন। আমরা ফার্স্ট যখন নিজেকে হিল করি, বললাম না পুরোটাই এনার্জি, যখন আমি নিজেকে হিল করি তখন আদার পার্সনও হিল হতে শুরু হয়। এটাই তো মজার। আচ্ছা। মানে কিরকম, ধরুন আমার কারোর সাথে ঝগড়া হয়েছে, ঠিক আছে, এবার তাকে আমি চাইছি তার সাথে ঝগড়াটা মেটাতে, কিন্তু তার সাথে আমি কথা বলবো না, ঠিক আছে, কিন্তু আমি ঝগড়াটা মেটাবো। কী করে ঝগড়াটা মেটাবো? জাস্ট চোখটা বন্ধ করবো অ্যান্ড তার মুখটাকে ফিল করবো অ্যান্ড তাকে জাস্ট বলবো আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এবার ধরো কোনো ব্যক্তির নাম, যে কোনো নামটা আই এম সরির পাশে আমি বসিয়ে দিতে পারি। আই এম সরি এক্স। ধরো মলয়দা, তো আমি লিখলাম আই এম সরি মলয়দা, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, অ্যান্ড সি দি ম্যাজিক 108 টাইম। আচ্ছা, মানে এক একবার বসে এটা 108 বার পড়তেই হ্যাঁ, হবে? চ্যান্টিং করতে হবে। এই দেখুন আমি কাউন্টার ইউজ করি সবসময়। ওকে। কাউন্টারটা কি পারপাসে ইউজ হয়? কাউন্টারটা ইউজ হয় আমাদের, বললাম না বডির আশেপাশে সবসময় নেগেটিভ ঊর্জা। তো আমি যদি আমার বডিকে, দেখো আমি তো এই প্রফেশনে আছি, নেগেটিভ এনার্জির সাথে আমাকে বহুত আসে, আমার বডির ওপর এফেক্ট হয়, আমি লোককে হিলিং করাই, আমার বডি যার ফলে নিজেকে একটা শিল্ড করে রাখতেই হয়। একটা প্রোটেকশন শিল্ড দেওয়ার জন্য আমি কি করি সবসময়, এবার এই যে কাউন্টিং মেশিনটা, এটা আমি যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারি। আমি হোপোনোপো করতে পারি, আমি কোনো রকম যে কোনো গড গডেসেসকে আমি মানি তাকে চ্যান্টিং করতে পারি। চ্যান্টিংটা কি হয়, আমাদের বডিতে সবসময় প্রোটেকশন শিল্ড হিসাবে কাজ করে, এবং আমরা যে জিনিস দেখতে পাই না সেই জিনিসটাকে উনি বাধা দেয়, বুঝতে পেরেছো? তো সেই হিসাবে আমি এটা সবসময় আমার কাছে রাখি। আচ্ছা, এখানে আমার একটা, এটা তো মানে আমরা কি মনে মনে করবো না মুখে বলে করবো? গুড কোশ্চেন। দেখো, যদি অনেক সময় আমরা কি হয় হেজিটেট ফিল করি অন্যজন সামনে থাকলে, তার সামনে, তখন আমরা মনে মনে করতে পারি। কিন্তু যদি ভালো হয়, যখন এই ভাইব্রেশন, এটা তো হাওয়াই টেকনিক একটা, তো এই ভাইব্রেশন যদি আমি জোরে বলি, তাতে আমার মনে হয় সেটা বেশ বেটার। কারণ যখন আমি বলছি শব্দটা, প্রত্যেকটা ওয়ার্ডের একটা ফ্রিকোয়েন্সি আছে, তো এই ফ্রিকোয়েন্সিটা না যত তুমি বলবে তত ফ্রিকোয়েন্সিটা তত বেশি কাজ করবে। এই জন্য লোকে দেখবে, অনেকে বলে আমার না এটা হচ্ছে না, আমার না এটা হচ্ছে না, আমার চাকরি পাচ্ছি না, এই আমার রিলেশনশিপ ইস্যু চলছে, এই আমার মানি ব্লকেজ, সব সময় একটা ব্লকেজ, মানে খারাপ করতেই পারছি না, তো এই যে কথাগুলো, এই ওয়ার্ডগুলোর মধ্যে প্রত্যেকটা জায়গায় নেগেটিভিটি রয়েছে। তুমি বলো একটা কথার মধ্যে পজিটিভিটি আছে? না, সবগুলো। তার মানে কি, আমরা আমাদের কোনো না কোনোভাবে মাইন্ডের মধ্যে একটা ব্লকেজেস আগে থেকেই ক্রিয়েট করে রেখেছি যে আমার দ্বারা এটা হচ্ছে না, বা আমি এটা করতে পারছি না। তো যদি ব্যাপারটা তাই দাঁড়ায়, আমি এটা করতে পারছি না বা আমার দ্বারা এটা হচ্ছে না, তাহলে তো সবসময় তো আমি নিজে থেকেই নিজের
রাস্তাটাকে কি করে পুরো কাটা বিছিয়ে রাখতে হয় সেটা তুমি যদি বাড়ির সামনে কাটা বিছিয়ে রাখো, তোমার বাড়ির কেউ আসতে পারবে ওই পাশ থেকে? এক্স্যাক্টলি কোনো পজিটিভ এনার্জিও যদি আসতে যায়, মানে ভগবানও কেউ মনে করছে তোর বাড়িতে, তখন ভগবান এবার নোংরা হয়ে রয়েছে, কাটা ওটা বিছিয়ে, ভগবানও সেখানে যায় না যেখানে খারাপ মানে থাকে, ঊর্জা থাকে, তাই না? তাই জন্য আমরা দেহ শুদ্ধি করি। দেখবে রোজ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করি, ধূপ নদী কেন দিই? পজিটিভ শক্তিকে আহ্বান করছি না? আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই চ্যান্টিংটা তুমি যে শিখিয়ে দিলে আজকে, তো তাহলে তোমার কাছে আর কেউ আসবে কেন কনসালটেশন করার জন্য? গুড কোশ্চেন। দেখো, সব থেকে বড় ব্যাপার, প্রত্যেকটা মানুষের লাইফে না প্রত্যেকটা সমস্যা আলাদা আলাদা, ঠিক আছে? আমি এটা একটা টেকনিক বললাম, কিন্তু দেখো পৃথিবীতে গুরু ছাড়া কিছু হয় না, মেন্টর লাগে যে কোনো কিছুতে। আজকে এই জায়গায় রয়েছি, আমারও কিন্তু কেউ মেন্টর আছে, একদম গাইডেন্স থাকতে লাগে। তো আজকে কোনো জায়গায় যেতে হলে তুমি নর্মাল দীক্ষা নিতে যাও না, তার জন্য তুমি ভালো গুরুর খোঁজ করো, ঠিক আছে? তো যে কোনো কিছুর জন্য একটা মেন্টরের প্রয়োজন আছে। উইদাউট মেন্টর আমরা কিছুই করতে পারবো না, কারণ সেই সঠিক মার্গকে দেখাবে আমার জন্য অ্যাকচুয়ালি কোনটা দরকার। সবার জন্য তো সেম জিনিস নয় না, ঠিক কথা, ঠিক আছে? আমি শুধু আজকে আমার নর্মাল বেশি প্রবলেম নেই, আমি শুধু হোপোনোপো করলে কাজ হয়ে যাবে, কিন্তু অনেকের অনেক প্রবলেম আছে, হোপোনোপো ছাড়াও অনেক হিলিং থেরাপি আছে, তার সাথে মার্চ করে করানো হয়। ধরো হোপোনোপোর সাথে আমি ইএফটিও অ্যাড করে দিই, প্লাস ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক আছে, তো সব রকম কিছু আছে না, তো সেটা মার্চ করে করলে তার বেনিফিটটা অনেক বেশি হয়ে যায়। তাহলে তুমি বলছো যে হোপোনোপোতে এরকম আরো অনেক রকমের চ্যান্টিং আছে? না, হোপোনোপোতে চ্যান্টিং অনেক কিছু না, আমি বললাম মার্চ করে, মানে হোপোনোপোতে একটা, আমি বলছি আমি যেহেতু অ্যাজ আ হিলার হলিস্টিক, তো আমার কাছে তো হিলিং তো অনেক মোডালিটিস আছে না, তো যখন যাকে দেখে দরকার হয় যেটা তাকে তো সেইভাবে সাজেস্ট করা হয় না। যাদের ধরে নাও লাভ লাইফ খুব ডিস্টার্ব, তাদের জন্য দেখো লাভ লাইফ প্রচন্ড ডিস্টার্ব হলে দেখতে হবে লাভ লাইফে কি ডিস্টারবেন্স চলছে। কারোর হচ্ছে ডাইভোর্স কেস হচ্ছে, ঠিক আছে, তখন তার কেসটা একটু টাফ, তখন নর্মালি কাজ হবে না, তাকে তার চক্রার উপরে কাজ করতে হবে। ওকে, ঠিক আছে, কারণ চক্রাও তো আমাদের একটা মেথড না। আমি চক্রা হিলিং করাই, ক্রিস্টাল হিলিং করে, মানে অনেক বললাম না, হিলিং এর অনেক মোডালিটিস আছে, এঞ্জেলিং হিলিং করে। এবার কি দেখতে হবে যে সেই পার্সনটার অ্যাকচুয়ালি কোথায় ব্লকেজেসটা রয়েছে, তবে তো তোমার মেন্টার গুরুর দরকার হয় কেন? ওর জন্যই তো গুরু, যে সঠিক মার্গ দেখাবে। সবার জন্য তো এক ওষুধ হয় না, তুমি ডাক্তারের কাছে গেলে সব ডাক্তার তোমাকে এক ওষুধ দেবে? আচ্ছা, এগুলো ধরা বা জাজ করা কি পুরোটাই তোমার এক্সপিরিয়েন্সের উপর, নাকি এর জন্য কোনো পার্টিকুলার স্কেল বা কিছু আছে? দেখো, এইগুলো কি যখন তুমি এই প্রফেশনে আসবে, যে কোনো, ধরো তুমি আজকে এই প্রফেশনে রয়েছো, তো তোমাকে নিশ্চয়ই আমি বলবো না যে দাদা এই লাইটটা কেন দিচ্ছ বা ওই জায়গাটা কেন, এক্সপিরিয়েন্স তোমার হয়ে গেছে। আমার এই ব্যাপারে কোনো যেরকম আইডিয়া নেই, ঠিক আছে? তো সেই রকমই আমরা যখন এই প্রফেশনে যারা থাকে, তো তাদেরও মানে তাদের গুরু তাদেরকে তৈরি করে যে তোমাদেরকে এইভাবে এই জায়গায় হলে ঠিক এই জিনিসটা করতে হবে, তো ওইভাবে ট্রেন্ড করা হয়, তৈরি করানো হয়, শিক্ষা দেওয়া হয়, তবে আমরা তাদেরকে সেই জায়গা থেকে আজকে এই জায়গায় আসতে পারি না। ঠিক কথা। একটু আমার দর্শক বন্ধুদের জন্য আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, যে তোমার এই রকম একটা স্পিরিচুয়াল ফিল্ডে আসা কিভাবে, মানে কি টানলো তোমাকে? আমি যখন ছোট ছিলাম, মানে একটু বলা উচিত না তবু বলছি, যখন তুমি জিজ্ঞেস করলে, আমি যখন খুব ছোট ছিলাম তখন ক্লাস 3-তে পড়ি, মানে খুব পার্সোনাল কথা বলছি, যেটা আমি একদিন স্বপ্ন দেখি যে আমার জ্যাঠার মেয়ে মারা গেছে। আচ্ছা। ও থ্যালাসেমিয়া রোগী ছিল, মানে নিশ্চয়ই জানবে থ্যালাসেমিয়া রোগীদের ব্লাড দিতে হয়। আগে অনেকের কারোর প্রথম 1 বছর অন্তর অন্তর, কারোর 6 মাস, কারোর 3 মাস, তারপর হতে হতে ওরও প্রথম দেরিতে হতো, তারপর ওকে সপ্তাহে দিতে হতো, সপ্তাহে 2 থেকে 3 বার দিতে হতো। আর ওর সাথে আমার এতটাই অ্যাটাচমেন্ট ছিল, মানে আমি না গেলে রোববার করে, মানে আমার বাড়ি থেকে আমার জেঠিমা আসতো, যাতে আমি ওর বাড়িতে যাই, গিয়ে আমরা একসাথে খাবার খাই, নাহলে ও খাবার খেত না। মানে নিজের বোনই আর কি, দিদি বোন, মানে নিজের জ্যাঠার মেয়ে, তো নিজেরই বোন, তো আমি না গেলেও খেতে চাইতো না। তো একদিন যখন ক্লাস 3-তে পড়ি, যখন আমি স্বপ্ন দেখি ভোরবেলা যে ও মারা গেছে, আমি উঠে এত কেঁদেছিলাম অ্যান্ড মাকে জড়িয়ে ধরে বলছি, মা ও মারা গেছে। তখন মা বলছে, তুই স্বপ্ন দেখেছিস বাবা, ওটা তো স্বপ্ন। তখন আমি বলছি স্বপ্ন, কিন্তু আমার ভয় করছে। তুমি বিশ্বাস করবে না মলয়দা, সেদিন রাতে বিকাল 5টায় যখন প্রচণ্ড ঝড় উঠেছে, এবং তখন আমি আমাদের জায়গায় ছিলাম না, আমি তখন মামা বাড়িতে ছিলাম,
তো তখন তো বেশি ফোন ওরকম ছিল না, অত ফোন তখন সবার কাছে অ্যাভেলেবেল থাকতো না। তো মামার যে ফোনটা ছিল সেই ফোনে তখন একটা ফোন আসে বাবার কাছে যে সম্পান নেই। এই বাবা, সেই দিনেরই সেই ঘটনা? দিন ঘটেছে, বিকালবেলা ঘটেছে, 5টায় ঘটেছে। সকালে দেখেছি, বিকালে মারা গেছে। কেউ কেউ না কিছু কিছু জিনিস ইনবর্ন নিয়ে আসে, যেটা আমরা তৈরি করি না, যেটা হয়ে আসে। তো আমি ছোটোবেলা থেকেই বলতাম আমি খুব বড় একজন হয় অ্যাস্ট্রোলজার হব, নয় কোনো একটা অকাল্ট প্রফেশনে আসবো, যে আমার দ্বারা লোকে উপকৃত হবে। বলা উচিত না, ঠাকুরের আশীর্বাদে আমি ভাবতে পারিনি কখনো যে আমি লোকের এইভাবে উপকার করবো। আজ 5 বছর ধরে আমি প্রফেশনে পুরোপুরিভাবে রয়েছি, তো আমি এইভাবে উপকার করব লোকের, আমার দ্বারা এইভাবে উপকার হবে। এবং কিছু কিছু ইনসিডেন্ট তোমাকে যদি বলি তুমি তো অবাক হয়ে যাবে। তো বললাম না, ওই গড গিফটেড কিছু পাস্ট লাইফের আমাদের পেন্ডিং কর্মা থাকে, জানো তো, আমরা চাইলেও সেটা অস্বীকার করতে পারি না। আচ্ছা মৌসুমী, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে এই যে তাহলে তুমি বলছো যে পাস্ট লাইফ তুমি বিশ্বাস করো এবং পাস্ট লাইফ কর্মা থেকেই আমাদের এই জীবনটা পাওয়া, মানে এগুলো সব প্রি ডেস্টিনি। যদি কারোর এই প্রফেশনে কেউ এসে থাকে, কারোর হাত দিয়ে যদি কারোর ভালো হয়, উপকার লেখা থাকে, হ্যাঁ, তো তাহলে সেটা কোনো না কোনোভাবে পাস্টের সাথেই জড়িত থাকে। তার মানে আগেও কোনো না কোনোভাবে সে এই ধরনের প্রফেশনের সাথে কোনো না কোনোভাবে যুক্ত ছিল। এবারে একটা জিনিস বলো, সেটা হচ্ছে তুমি যে এত রকমের হিলিং করো, মানে 360 ডিগ্রিতে, এতগুলো কেন? মানে একটা বা দুটো দিয়ে কি হয় না পুরোটা? না, পুরোটা সব দিয়ে হয় না। বললাম না, ডাক্তারের কাছে গেলে তুমি অনেক ওষুধ থাকে, যেখানে ডাক্তার বুঝবে তোমার জন্য কোনটা দরকার, তোমাকে কোনটা। সেটা ঠিক কথা, কিন্তু মানে অ্যালোপ্যাথি ডক্টর তো আর হোমিওপ্যাথি ওষুধ প্রেসক্রাইব করবে না। ডেফিনেটলি নট না, আমি তো হোমিওপ্যাথি দিচ্ছি না, আমার অ্যালোপ্যাথির মধ্যে বিভিন্ন পার্ট রয়েছে। কিন্তু আবার তাহলে ক্রিস্টাল লাগছে কেন? ক্রিস্টালটা তো সম্পূর্ণ ডিফারেন্ট পার্ট। আবার অ্যাঞ্জেলি বা লাগছে কেন? আমি এই চ্যাপ্টারগুলোতেও আসছি পরপর। হ্যাঁ, মানে অ্যাঞ্জেলিং, ক্রিস্টাল এগুলো তো সবার জন্য নয়। তখন অনেকে ইন্টারেস্টেড থাকে কি আমি হিলিং করব, আমি চ্যান্টিং করতে পারবো না, আমার কাছে এত সময় নেই, আর আমার কাছে এত ধৈর্যও নেই, আমি চাইছি মানে খুব ইনস্ট্যান্ট কিছু হোক। হ্যাঁ, একদম সেই বিষয়ে বলি, মানে আমাদের রিসার্চ টিম কিন্তু এটা খবর পেয়েছে যে তুমি কিন্তু অ্যাঞ্জেল নিয়ে রীতিমতন অ্যাক্টিভলি কাজ করো এবং ইনস্ট্যান্ট মানুষকে তার রেজাল্টও দেখাও। তো সেই বিষয়ে যদি একটু বলো। সেই বিষয়ে দেখো, আজকে তো বেসিক্যালি আমরা তো হোপোনোপো নিয়ে কথা বলছি। তো এঞ্জেলিং ব্যাপারটা কি বলো তো, কিছু না, জাস্ট এটা একটা মানে খুব মজার বিষয় বললে, মানে এঞ্জেলিংটা কি হয়, যখন তুমি কোনো এঞ্জেলের তো অনেক রকম পার্ট আছে। ধরো তুমি কাউকে ডাকছো, ঠিক আছে, এবং তুমি যাকে বিলিভ করো, দেখো এঞ্জেলের মধ্যে মানে আর্কেঞ্জেল, যদি আমি মাইকেলকে ডাকি ফর প্রোটেকশন পারপাস, যেটা আমাদের জন্য খুব দরকার হয়, প্রত্যেকটা মানুষের জন্য দরকার হয়, নেগেটিভ এনার্জি রিমুভ করতে দরকার হয়। জাস্ট বিলিভ করবে না, তুমি জাস্ট বসে অ্যান্ড একটা ক্যান্ডেল জ্বালিয়ে জাস্ট প্রে করো ফর প্রোটেকশনস পারপাস, চোখটা বন্ধ করে, যদি পারো চোখ খুলে রেখেও, যদি তুমি ফিল করবে ওইখানে আবহাওয়ার মধ্যে অদ্ভুত একটা অন্যরকম এনার্জি। অ্যান্ড তোমার যদি কিছু থাকে না নেগেটিভ এনার্জি, জাস্ট ইউ ফিল দ্যাট ইনস্ট্যান্ট পজিটিভিটি। চ্যান্টিংটা কি করতে হয়? জাস্ট কিছু না, তুমি আর্কেঞ্জেল মাইকেলকে ডাকবে অ্যান্ড বলবে আপনি যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, যেভাবেই থাকুন, আপনি আমার কাছে এসে আমাকে প্রোটেকশন দিন। কিন্তু এবার এটা হয়তো সাধারণ মানুষের ক্ষেত্রে চট করে সম্ভব হবে কি না আমি জানি না, কারণ তার জন্য তোমাকে মেন্টার বা তোমার গুরু তোমাকে সেই পাওয়ারটা না দিলে তুমি হয়তো চট করে, কারণ আমরা সব এনার্জিকে আমরা ডাকতে পারি না, আর সবাই আসবেও না। তো তখন তুমি ইনস্ট্যান্ট প্রোটেকশন ফিল করবে, ইনস্ট্যান্ট। বুঝতে পেরেছো? তো সেই ব্যাপারগুলো আছে। তো এরকম অনেক ছোট 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 ছোট, মানে আমি যদি বলি এখন, মানে উদাহরণ দেওয়া শুরু করি তো অনেক কিছু আছে। তো একটা দুটো ইনসিডেন্ট মানে যেগুলো তুমি নিজেও ফিল করেছো যে সত্যি তাদের অস্তিত্ব আছে। হ্যাঁ, ডেফিনেটলি। দেখো, একজন গোল্ড হারিয়ে গেছে, ঠিক আছে, সে গোল্ড খুঁজেই পাচ্ছে না, কোথায় রেখেছে গোল্ড সে জানেই না, খুঁজে পাচ্ছে না। আমারই একটা ক্লায়েন্টের, তো সে প্রে করছে, হিলিং করছে, হঠাৎ একদিন 15 দিনের মাথায় সে আমাকে জাস্ট মেসেজ করে বলছে ম্যাম গোল্ড পেয়ে গেছি। আমি বললাম আরে ভাই কোথা থেকে পেলে? বলছে আমার বাড়ির বাগানের ওখানে গাছের ওখানে পড়ে রয়েছে। আমি বললাম মানে বাড়ি থেকে বাগান থেকে আবার গাছের ওখানে? বলছে গাছটা কেটে বাদ দেবো ভেবেছিলাম ওই গাছটা, কিন্তু যখন গাছটা খোঁড়া হচ্ছে ওর তলা থেকে আমি মানে এরকম ভারী মোটা আগেকার দিনের পুরনো
Miracle? বলছে মানে এই রকম টাইপের, মানে এটা অবিশ্বাস্য, মানে যেখানে লজিক শেষ হয়ে যায় সেখানে ম্যাজিক কাজ করে। আমরা সেই জন্য ক্লায়েন্টদের বলি কি যদি তোমাদের ম্যাজিকে বিলিভ করতে ইচ্ছা করে আগে সারেন্ডার করো। যতক্ষণ তুমি সারেন্ডার না করবে ইউনিভার্সের কাছে, ডিভাইনের কাছে, তোমার কাজ হবে না। যেখানে লজিক শেষ সেখানে ম্যাজিক কাজ হয়। এবার আমরা যে ইএফটির ব্যাপারে বলছিলাম সেটা বলি। ইএফটির কিছু পয়েন্ট থাকে যেটাকে বলা, ইএফটির ফুল ফর্ম হচ্ছে ইমোশনাল ফ্রিডম টেকনিক। মানে যেখানে ইমোশনাল যেখানে ব্লকেজেস রয়েছে সেটাকে রিমুভ করার জন্য যে টেকনিক ইউজ হয় সেটাকে বলা হয় ইমোশনাল ফ্রিডম টেকনিক। আচ্ছা, এই ইমোশনাল ফ্রিডম টেকনিকটা আগে আমাদের বডিতে অনেকগুলো পয়েন্ট ইউজ করে করা হতো। তো গেরিক ফার্স্ট উনি কী করলেন, কিছু পয়েন্ট দেখালেন যে পয়েন্টে হচ্ছে আমরা ইমোশনাল পার্টটা হিল করতে পারি। কী কী পয়েন্ট দেখো, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে অ্যান্ড এই পয়েন্টে, এই পয়েন্টে, দেন আবার এই পয়েন্টে। ঠিক আছে, যেখানে কি হয় আমরা হোপোনোপো প্লাস ইএফটি প্লাস ওয়াটার, যখন মাইন্ড বডি এনার্জি পুরো অ্যালাইন হয়ে যায় তখন এনার্জি ইনস্ট্যান্ট রিলিজ হয়ে যায়। আচ্ছা ধরো কারোর এখানে ব্যথা হয়েছে কোথাও কোনো জায়গায়, না আপাতত সেরকম কারোর কোনো জায়গায় ব্যথা, না আমার টিমের আমি জানি না কারোর কিছু সমস্যা আছে কিনা। যদি কারোর কোনো জায়গায় ব্যথা থাকে আমি ইনস্ট্যান্ট দেখাতে পারি ইনস্ট্যান্ট ব্যথা কি করে রিমুভ হয়ে যাবে, ইনস্ট্যান্ট। তো এই প্রসেসটা যদি বলো। দেখো মানে জেনারেলি মানুষের মানে কপাল ব্যথা মাথা ব্যথা তো আকছার হয়েই থাকে। বেশিরভাগ কি হয় জানো তো মলয়দা, আমাদের লাইফে না কিছু ইমোশনাল ব্লকেজেস এমনভাবে থাকে যেটা আমরা রিমুভ করতে পারি না। পার ডে লাইফে তুমি ভাবো না ছোট থেকে এখনো পর্যন্ত তোমার লাইফ কি খুব স্মুথ ছিল? না একদম সব মানুষেরই তাই। সবার লাইফে আপস অ্যান্ড ডাউন থাকে না? তো সেই আপস অ্যান্ড ডাউনের মধ্যে আমাদের লাইফে কত রকম ইনার চাইল্ড ট্রমা রয়েছে যেটা তুমি কখনো হয়তো বলেও উঠতে পারোনি তোমার না বাবা মাকে, না বাড়ির লোককে, না ওয়াইফকে, না নিজেকে, কখনো মানে সেই জায়গাটা হয়তো ইগনোর করে দিয়েছো। কিন্তু যদি তোমাকে হিল করানো হয় না, তুমি বিলিভ করবে না, তুমি সেই ছোটোবেলায় ফিরে যাবে এবং তোমার চোখ কন্টিনিউয়াসলি জল বার করতে কেউ আটকাতে পারবে না। এবং আমি এরকম দেখেছি আমার ক্লায়েন্টদের যারা পাগলের মতো কান্না করে, মানে তাদের ভেতরে কত ব্লকেজেস রয়েছে ডে বাই ডে তারা হিল করতে পারে না। তাই জন্য বলে যখন খুব কষ্ট হয় কেঁদে ফেলো, কান্নাটা খুব দরকার। তাহলে কি হয়, অ্যাটলিস্ট আমাদের যে নেগেটিভ এনার্জিগুলো বা যেগুলো সাপ্রেস হয়ে রয়েছে বা বডিতে ওই স্টোর, তুমি জানো ক্যান্সার কেন হয়? ক্যান্সারেরও কিন্তু একটা মেইন রিজন আছে ইমোশনাল ব্লকেজেস। নট লাইক দ্যাট ক্যান্সার, অনেক রকমের যা যা প্রবলেম তুমি সারা দিনে দেখছো, আমার ছোটোখাটো যা প্রবলেম প্রত্যেকটা শুরু হয় ইমোশনাল ব্লকেজেস থেকে। আচ্ছা এই জায়গায় একটা বিতর্কিত কথা বলছি, জেনারেলি এটা আমি জানি না দর্শকরা একমত হবে কিনা, বাট পুরুষ দর্শকরা হবে, সেটা হচ্ছে পুরুষদের থেকে মহিলারা কিন্তু কথায় কথায় কেঁদে ফেলে বেশি। গুড কোশ্চেন। সেই জন্য মহিলারা একা থাকতে পারে, একটা পুরুষ থাকতে পারে না। একটা পুরুষের একটা সঙ্গী দরকার হয়, বাট একটা মহিলারা যদি মনে করে কোনো পুরুষ ছাড়া একটা মহিলা কিন্তু সেই জন্য বাঁচতেও পারে। কারণ মহিলারা শুধু কাঁদতে পারে না, মহিলারা যত কাঁদে সাইকোলজি ওয়াইজ মহিলারা তত বেশি স্ট্রং হয়। আচ্ছা, এবং তার ব্লকেজগুলো অ্যালাইন হয়ে যায়। ব্লকেজেসগুলো তো রিলিজ হয়, অ্যালাইন হয় না। অ্যালাইন অন্য জিনিস আর রিলিজিং অন্য জিনিস। সো মহিলাদের ব্যাপারটা কি হয়, মহিলারা কাঁদে এই কারণে, কারণ মহিলারা যখন এক ধাপ পেছয় না 10 ধাপ এগোনোর জন্য। আচ্ছা, কিন্তু একটা ছেলেদের ক্ষেত্রে কি হয়, ছেলেরা প্রথমত ওই যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে এগোনোর যে ব্যাপারটা সেটা তাদের মাথায় আসে না। কারণ মেল ইগো বলে একটা ব্যাপার আছে, ওই ইগোটা যতক্ষণ না ভাঙবে না ততক্ষণ ওই জায়গায় থাকবে। দেখবে একটা ছেলে যখন একটা মেয়ে তার লাইফে থাকে তার যতটা না ভ্যালু দেয়, সেই মেয়েটা যখনই তার থেকে ডিস্টেন্স হওয়া শুরু করে বা তাকে মনে করছে হারিয়ে ফেলার ভয়, তখন তার পুরো মনে হয় দুনিয়াটা যেন ভেঙে পড়ছে, তখন তার ট্রিগারটা বেশি করে, তার আগে অবধি তার ট্রিগার থাকে না। এটা দু তরফেই হতে পারে, মানে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি একদমই এই বিতর্কে আর যাচ্ছি না, তার থেকে হিলিং নিয়ে আলোচনা করি। হ্যাঁ, কিন্তু এটা তুমি সাইকোলজিক্যালি ওয়াইজ যদি দেখো, তুমি দেখতে পাবে যে একটা ছেলেদের আর একটা মেয়েদের মধ্যে ব্যাপার আছে। একটা মেয়েকে
কিন্তু প্রথমে তাকে একটা ছেলেকে ওয়ার্ন করে বারবার যে আমার এটা ভালো লাগছে না বা আমার একটা সরে যাওয়ার আগে, তারপরে একটা মেয়ে প্রথম কাঁদে, তারপরে কিন্তু মেয়েটা কান্নাটাও ভুলে যায়। একটা মেয়ে যখন একটা ছেলের কাছে কমপ্লেনিং মোড থেকে বেরিয়ে আসে না, ওটা খুব ডেঞ্জার সাইন। আচ্ছা, তো সেই পুরুষ বন্ধুরা এই জিনিসগুলোকে কিন্তু ভালো করে মাথায় রেখো এবং তোমরা সেইভাবেই পথ চলো। তো আজকে আমরা হিলিং নিয়ে আলোচনা করবো আরো কিছু বলো। তো এবার আমি তোমাকে বলি সেটা যেটা বলছিলাম ইএফটি পার্ট। ধরো কারোর অ্যাংজাইটি হচ্ছে, ঠিক আছে, আমার সাথে চাইলে তুমিও করতে পারো। ধরো কারোর অ্যাংজাইটি হচ্ছে, তুমি কি করতে পারো অ্যাংজাইটির জন্য? জাস্ট হাতটাকে এরকমভাবে নাও, কারাটেকে চপ করো অ্যান্ড বলো কি আমার এখন বডির মধ্যে যে নেগেটিভ এনার্জিস রয়েছে, যার কারণেই আমার মধ্যে অ্যাংজাইটি রয়েছে, প্রথমত আমি সেটাকে অ্যাকসেপ্ট করছি। আমরা অ্যাকসেপ্টই করতে পারি না। আমাদের হিলিংটা না আমাদের ভেতরেই রয়েছে, জানো তো, উৎসটা আমাদের ভেতরেই রয়েছে, শুধু করতে জানতে হবে। কিন্তু আমরা প্রথম অ্যাকসেপ্টই করতে পারি না। মানে যেই সমস্যাটার জন্য অ্যাংজাইটি সেটাকে আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করতে হবে। মানুষ কি হয় মানে সব দিকে না এটা করতে হবে, ওটা করতে হবে, ওটা করতে, মানে এত দিকে ফোকাস দিয়ে ইন্টেনশন, প্রপার ইন্টেনশন ক্লিয়ার থাকেন। আমি এখন এখানে তাকাচ্ছি, আমি এখানের জায়গায় আমি এখানে তাকাচ্ছি, ওখানে কোন কাজ হবে? কিছুই হবে। আমার ফোকাস যে কোনো জিনিসে একটা দিকে ফোকাস হতে হবে। এবং এটা কি শুধু এই পয়েন্টেই নাকি যতগুলো পয়েন্ট? আমি বলছি মানে এরকম ভাবে ফার্স্ট তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি মানে জাস্ট বোঝাচ্ছি আর কি। অ্যাকসেপ্ট করলাম, দেন তারপরে আমি কি করব? অ্যাকসেপ্ট করার পর এবার আমাকে রিলিজ করতে হবে। কিভাবে রিলিজ করতে পারি? আমি জাস্ট এখানে ট্যাপ করতে পারি অ্যান্ড বলতে পারি আমার ভেতরে যত নেগেটিভ অ্যাংজাইটি রয়েছে, যত নেগেটিভিটি আছে, যত নেগেটিভ টেনশন আছে, আমি সেটাকে রিলিজ করছি। আমি রিলিজ করছি আমার বডির ভেতরে যত নেগেটিভ থটস, যত নেগেটিভ মেমোরিজ, পাস্ট মেমোরিজ, প্রেজেন্ট মেমোরিজ যা যা আছে সেগুলোকে আমি রিলিজ করছি। আমি কনসিয়াসলি আর আনকনসিয়াসলি যে নেগেটিভ এনার্জিকে আমি অ্যাট্রাক্ট করেছি, আমি রিলিজ করছি। আমি রিলিজ করছি সেই সব এনার্জিকে যে এনার্জি জ্ঞানত অজ্ঞানত আমার মনের ভেতরে বাসা বেঁধে রয়েছে বছরের পর বছর। আমি রিলিজ করছি আমার ভেতরের যত রকমের খারাপ পাস্ট এনার্জিস রয়েছে, মানে ধরো রিলেশনশিপ ব্রেক হয়ে গেছে, বা মেন্টাল ট্রমা পেয়েছি, বা হেলথ রিলেটেড ইস্যু হয়েছে, বা কেরিয়ার রিলেটেড ব্লকেজেস হয়েছে, বা মানি ব্লকেজেস হচ্ছে, যা রকমের অ্যাংজাইটি আমার এখন ফেস হচ্ছে, আমি সেটাকে রিলিজ করছি। আমি ওভারকাম করছি। এই এনার্জি থেকে রিলিজ করে আমি নিজেকে ওভারকাম করছি, আর নিজেকে আমি হিল করার জন্য আমার বডিকে আমি অ্যালাইন করছি। এবং আমি এখন বর্তমানে যে অবস্থায় রয়েছি সেই অবস্থাকে আমি অ্যাকসেপ্ট করছি। দ্যাটস ইট। তুমি যদি এটা বেশি না, তুমি রোজ 5 মিনিট করে যদি তুমি করতে পারো না, তুমি নিজের ভেতরে কত পজিটিভিটি পাবে, জাস্ট তুমি ফিল করতে পারবে না। এটা কখন করা উচিত? সকালে, রাতে, ভোরবেলা? ভালো হয় ঘুম থেকে ওঠার পর, দিনটা শুরু করার সময়। ব্রহ্ম মুহূর্ত তো সবাই উঠতে পারে না, কিন্তু যখনই তোমার ঘুম ভাঙছে তখন তুমি উঠে অ্যাটলিস্ট 5 মিনিটের জন্য করো। সেটা কি মানে বেডে বসেই করা যায়? করে নামলে বেডে বসেই করো। করে তুমি নামো না, তোমার দিনটা শুরু করো না, পজিটিভ উৎস দিয়ে দিনটাকে স্টার্ট করো। তোমার মধ্যে নেগেটিভ এনার্জিকে তুমি প্রথমেই অ্যাকসেপ্ট করে নিয়েছো, এবার তুমি সেগুলোকে অ্যাকসেপ্ট করার পর বার করে দিচ্ছ নেগেটিভ এনার্জিকে। এবার তুমি পজিটিভ এনার্জিকে নেওয়ার জন্য তোমার বডিকে পুরোপুরি অ্যালাইন করছো এবং বলছো আমি রেডি আমার পজিটিভ এনার্জি নেওয়ার জন্য। স্টার্ট করো না। তার সাথে সকালবেলা উঠে আরেকটা কাজ করতে পারো। জলটাকে নিলে, জলটাকে নেওয়ার পর জাস্ট কিচ্ছু না, জাস্ট তোমার ধরো প্রচণ্ড পরিমাণে রিলেশনশিপ ব্লকেজেস চলছে, জাস্ট কিচ্ছু না, মেয়ে হোক বা ছেলে হোক, যার যেখানেই ব্লকেজেস আছে, নারী পুরুষ নির্বিশেষে, জাস্ট চোখটা বন্ধ করে বলুক যে আমার যে রিলেশনশিপ রিলেটেড ব্লকেজেস চলছে সেটাকে আমি বার করে দিচ্ছি। যত রিলেশনশিপ রিলেটেড নেগেটিভিটি, অ্যাংজাইটি, ডিপ্রেশনস যা আছে সেটাকে আমি রিলিজ করছি, এবং এই জলের মধ্যে আমি পজিটিভ এনার্জিকে ফ্লো করাচ্ছি, এবং এই জল আমার বডিতে গিয়ে রিলেশনশিপকে হিল করছে, এবং আমার পার্টনারের সাথে ভীষণ ভালো সম্পর্ক হচ্ছে, এবং আমার পার্টনার আমাকে বুঝছে, আমি আমার পার্টনারকে বুঝছি, একে অপরের প্রতি রেসপেক্ট, লাভ, কেয়ার সব কিছু আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। মাই পার্টনারের নাম নিয়ে নাও অ্যান্ড হো দিয়ে জাস্ট জলটা পান করে নাও। আচ্ছা, এটা কি রাত্রে রেখে দেওয়া জল নাকি তখন ইনস্ট্যান্ট ভরেও করা যেতে পারে? দেখো এখানে দুটো টেকনিক আছে। দুটো টেকনিকটা কী জিনিস? জল ফার্স্ট তুমি রাতে রেখেও ঘুমাতে পারো। একটা হোয়াইট পেপারে ব্লু পেন দিয়ে লিখে দিলে কিছু উইশ, মানে ধরো
আমার পার্টনারের সাথে আমার সম্পর্ক ভালো হয়ে গেছে, আমি পার্টনারকে নিয়ে আমি ভীষণ ভালো আছি, বা আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ভীষণ ভালো ফিউচার টেন্সে পজিটিভ, ফিউচার টেন্সে না, প্রেজেন্ট টেন্সই তোমাকে লিখতে হবে যে আমার অলরেডি হয়ে গেছে, অলরেডি আই হ্যাভ, নট ফিউচার, ঠিক আছে? সো লিখে তুমি পেপারের ওপরে রাখতে পারো, রেখে গ্লাসটা রেখে ঢাকা দিয়ে তুমি রাখতে পারো, এইভাবে একটা তুমি ওই জলটা সকালবেলা খেতে পারো, কোনো ব্যাপার নেই, হ্যাঁ সকালবেলা মাথার কাছে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, রেখে তুমি সকালবেলা ওটা ইনটেক করতে পারো। এবং তার আগেও এই যে প্রসেসটা বললে এইভাবে, এবার হ্যাঁ এটা করতে পারো। এবার ধরো তুমি পেপারে লিখতে পারছো না, তোমার অ্যালার্জি রয়েছে, আমি পারবো না, আমি এত কাজ করতে পারবো, নর্মাল তো জল তো খাচ্ছ রে ভাই, এটা কাচের গ্লাসে, কিন্তু গ্লাস অন্য হলে হবে না, কাচের গ্লাসই লাগবে, কারণ এটা ট্রান্সপারেন্ট না। তো ফলে গ্লাসে নিয়ে তুমি জাস্ট যেরকমভাবে আমি দেখালাম ওইভাবে বলে ফু দিয়ে জাস্ট স্প্রে করে খাওয়া শুরু করো। দেখো ডক্টর মাসারু ইমোটো ফার্স্ট রিসার্চ করেছিলেন ওয়াটার নিয়ে। কি রিসার্চ করেছিলেন? একটা ওয়াটারে 3টে ধরনের জায়গা উনি রেখেছিলেন, ঠিক আছে? একটার মধ্যে লাভ রেখেছেন, একটার মধ্যে হেট রেখেছেন, একটার মধ্যে আরও রকমের বাজে বাজে কথা, মানে আমি তোমাকে ভালোবাসি না, ঘেন্না করি, তুমি ভালো না, মানে যা রকমের নেগেটিভ ওয়ার্ড হয় লিখেছে। বাট যেটার মধ্যে লাভ রেখেছে, বিশেষ করে মানে ক্রিস্টালগুলো যখন দেখেছে ওয়াটারে পুরো ফ্লারিশ ফুলের মতো সুন্দর হয়ে গেছে ক্রিস্টালগুলো, আর যেগুলোতে হেট লিখেছে বা যেগুলো ঘৃণা লিখেছে সেগুলো ব্রোকেন হয়ে গেছে, মানে তার মানে ভাবো এই জল দিয়ে যে সংকল্প করা যেত আমাদের ঋষিমণিরা যে করতেন, তাহলে ভাবো জলের মধ্যে কত, ইনফ্যাক্ট আমাদের বডির মধ্যে 70% ওয়াটার রয়েছে, তো ভাবো 3 ভাগ জল 1 ভাগ স্থল। ফাইন, এই প্রসেসটা তো জানলাম অবশ্যই রিলেশনের জন্য। এবার এই রকম মানুষের আরো অনেক ক্রাইসিস আছে, তবু মেজর যে ক্রাইসিসগুলো, যেমন টাকার একটা ক্রাইসিস থাকে, মানুষের জবের একটা বা কাজের একটা ক্রাইসিস থাকে, সেগুলোর ক্ষেত্রেও কি করবে? দেখো যদি মানি রিলেটেড কিছু ইস্যু থাকে, মানি রিলেটেডের জন্য জলটাকে নাও, জলটাকে চার্জ করো, অ্যান্ড জলটাকে চার্জ করে বলো যে আমার টাকা রিলেটেড যে সমস্যা চলছে সেই সমস্যা থেকে আমি বেরিয়ে গেছি, আমার টাকা কন্টিনিউয়াসলি আমার কাছে আসছে, অ্যান্ড আমি মানিকে রিসিভ করছি, অ্যান্ড এমনভাবে রিসিভ করছি আনলিমিটেড ওয়াইজ, আই হ্যাভ দি আনলিমিটেড মানি, মানি কামস টু মি ইজি ওয়ে অ্যান্ড এফর্টলেসলি ওয়ে। জাস্ট জলের মধ্যে ফু দাও, আন দিয়ে খাওয়া স্টার্ট করো, অ্যান্ড সে দি ম্যাজিক। ফাইন, এবং কাজের ক্ষেত্রেও তাই, যারা কাজ বা জব খুঁজছেন তাদের জন্য এই সেম প্রসেস। আচ্ছা মৌসুমী, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে এই যে হোপোনোমো টেকনিক যেটা তুমি আমাকে আজকে শেখালে, মানে খুব ভালো, এটা আমি জানি আপনাদেরও যথেষ্টই ভালো লাগলো টেকনিকটা, এটা নিয়ে আরেকটু বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাইছি, মানে সেই লোভ আমি আর আটকে রাখতে পারলাম না, এটা আর কিভাবে করলে আরো বেশি তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়? দেখো হোপোনোপোটা বেসিক্যালি কী হয়, হোপোনোপো তো একটা চ্যান্টিং, যেখানে থ্রু তুমি ফার্স্ট তোমার ভেতরে যে নেগেটিভ এনার্জিটা রয়েছে সেটাকে আগে রিলিজ করতে হবে। হোপোনোপো তোমার ব্লকেজেসটাকে রিমুভ করে, ভেতরে যে কোনো ব্লকেজেস, সে হেলথ হোক, রিলেশনশিপ হোক, কেরিয়ার হোক, মানি হোক, যে কোনো ব্লকেজেসকে রিমুভ করে। এবং সবথেকে মজার ব্যাপার, শুধু এনার্জি রিমুভ করে, নেগেটিভ এনার্জি রিমুভ করে তা নয়, তার সাথে পজিটিভ এনার্জিকে তোমার লাইফে এনে দেয়। অ্যান্ড দ্যাট ইজ দি ওয়াই তুমি যদি কন্টিনিউয়াসলি চ্যান্টিং করতে থাকো, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এবং আমি যখন কন্টিনিউয়াসলি মানে ক্লায়েন্টকে হিলিং করে, আমি 3টেকে মার্চ করে দিই, হোপোনোপো, EFT প্লাস তার সাথে ওয়াটার, বুঝতে পেরেছো? মানে যখন যেটা যা দরকার হয়, তো 3টে মার্চ করে যখন করানো হয়, মাইন্ড বডি এনার্জি পুরো অ্যালাইন হয়ে যায়, অ্যান্ড নেগেটিভ এনার্জি তো রিলিজ হয়ই, এবং তার সাথে নট লাইক দ্যাট, আমি একটা না বললেই না, একটা আমার ক্লায়েন্টের এক্সাম্পল দিচ্ছি, নাম না নিয়ে একটু যদি বলো। অবভিয়াসলি নাম নেওয়া তো উচিত না, বাট আমি একটা এক্সাম্পল, আমার একটা ক্লায়েন্ট, মানে মেয়েটির বয়স হচ্ছে 34 ইয়ার্স ওল্ড, মেয়েটি একটা ছেলেকে ভালোবাসতো, 8 বছর রিলেশনশিপ ছিল। 8 বছর রিলেশনশিপ থাকলে যখন মেয়েটির বিয়ের ঠিক হবে, সেই মুমেন্টে দাঁড়িয়ে ছেলেটি মেয়েটাকে রিফিউজ করলো, এবং মেয়েটির বিয়ের কার্ডও রেডি হয়ে গেছে। বিয়ের কার্ড নিয়ে ওর বাবা যখন ওদের বাড়িতে যায়, মানে ছেলেটির বাড়িতে, ছেলেটির মা এত মিসবিহেভ করে মেয়েটির সাথে, মানে মেয়েটির বাবার সাথে, মেয়েটির বাবা বাইক চালিয়ে যখন ফিরছে কাঁদতে কাঁদতে, একটা লরি এসে ধাক্কা মারে, মেয়েটার বাবা ছিটকে গিয়ে পড়ে, এবং মেয়েটার বাড়িতে, মেয়েটি ছিল বড় মেয়ে, ওর ভাইও আছে, ওর বোনও আছে, ভাইটা ছোট, বোনটা কলেজে পড়ে। মেয়েটার বাবা এতটাই অসুস্থ হয়ে পড়ে, মেয়েটার বাবার বিজনেস ছিল, সে বিজনেসটা পুরোপুরি দেখার মতো আর কেউ নেই,
এবং মেয়েটি কাজের সূত্রে বাইরে থাকে। তো মেয়েটির হচ্ছে তখন এত বেশি ডিস্টারবেন্সে ছিল, মেয়েটি বাবাকে সুস্থ করার জন্য যা ছিল মোটামুটি সব দিয়ে বাবাকে সুস্থ তো করেছে, কিন্তু বাবা স্টিল নাও এখনও অবধি না কাজ করতে পারে, না ভালোভাবে কথা বলে, কিছু বোঝেই না, মানে বোঝার মতো অবস্থাতেই নেই সে। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায় হলো, মেয়েটি তো ছেলেটাকে ছেড়ে দিল, ছেলেটা ছেড়ে দেওয়ার পর মেয়েটা টোটালি মানে কোমায় চলে যাওয়ার মতো অবস্থা, পাগল হয়ে গেছে, মানে ওর ব্রেন কাজ করছে, শক নিতে পারছে না। ওই মুভমেন্টে ওর জবও চলে যায়, যেখানে জব করে সে জবটাও চলে যায়। এবার হঠাৎ করে একটা মুসলিম ছেলের সাথে আলাপ হয়, ঠিক আছে, মানে এটা মুসলিম ওয়ার্ডটা আমার বলা উচিত না, বাট তবু কারণ বললাম এই কারণে অডিয়েন্সদের বুঝতে একটু সুবিধা হবে, ঠিক আছে, একটু বোঝে মানুষের কিছু কিছু সময় মানুষের নিজের ধর্ম, কাস্ট, জাত একটু মাথায় রাখা উচিত, কারণ সবাই পৃথিবীতে আমরা ভালোভাবে মিশছি, কিন্তু সবাই অ্যাকচুয়ালি ভালো হয় না। তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে ছেলেটি মেয়েটির কাছ থেকে 25 lakhs অ্যামাউন্ট, ও যা সেভিংস করা ছিল, বিয়ের জন্য রাখা ছিল, যা যা জমানো ছিল, সেই অ্যামাউন্টটা ওকে হিপনোটাইজ করে পুরো অ্যামাউন্টটা ফান্ডটা নিয়ে নেয়। এবং মেয়েটির জব নেই, ফান্ডও চলে যায়, এবং সেই মেয়েটি 50 থেকে 60টার বেশি ইন্টারভিউ দেয়, বিলিভ মে, বিশ্বাস করবে না, একটা জবও তার পায় না। তুমি ভাবো, একটা মানুষ খুব জোর হলে 5টা থেকে 10টা ইন্টারভিউ আমি ধরলাম, ক্র্যাক হয়ে যাবে। অলরেডি সে জব করে, জব প্রফেশনে রয়েছে, আইটি প্রফেশনে রয়েছে, ওরকম একটা বড় জায়গায় রয়েছে, অথচ সে জব পাচ্ছে না। কেন ইমাজিন, মানে ব্যাপারটা কি খুব কাকতালীয় মনে হচ্ছে না কোইন্সিডেন্স, কি মনে হচ্ছে? কিছু তো ব্লকেজেস রয়েছে, কিছু অবভিয়াসলি কিছু তো ব্লকেজেস হয়েছে। মিডিয়া আমার সাথে কনসাল্ট করে, আমার সাথে কনসাল্ট করার পর ওকে আমি বলি যে তুমি হিলিং নেওয়া স্টার্ট করো, উইদাউট হিলিং তুমি জব পাবে না, কারণ ব্লকেজেস হয়ে গেছে। তখন ও বলে আমার কাছে পয়সা নেই হিলিং করার মতো, কিন্তু আমি তখন বলি তোমার কাজ হবে না, তুমি যদি পেমেন্ট না করে শুরু করো, একটা এনার্জি এক্সচেঞ্জের ব্যাপার থাকে, কারণ আমার বডির ওপরে এফেক্ট পড়ে কাজ করাই যখন, তো তোমার মানে হবে না, কাজ হবে না। তখন ও বলে যে আমি কিছু করতে পারবো না দিদি, আমার কাছে পয়সা নেই। তখন আমি বলি তুমি একটু অ্যারেঞ্জ করো কারোর থেকে। তো তখন ও অ্যারেঞ্জ করে আমাকে ফান্ড দিয়ে যখন ও হিলিং স্টার্ট করায়, তুমি বিশ্বাস করবে না, যে মেয়েটা চাকরি পাচ্ছিল না, 6 days মাথায় হিলিংয়ের 6 days, আমি 30 days ওকে আমি টাইম দিয়েছিলাম, 6 days মাথায় ও অফার লেটার পায়। বাহ। এবং ওকে আমি ডেট কোন দিন পাবে, কোন দিনে হবে সেটা ওকে আমি বলে দিয়েছি, যে এই সপ্তাহে ফ্রাইডে তুমি পাবে। ও ঠিক ফ্রাইডে হয়েছে, এবং ও আমাকে বললো যে আমি অফার লেটার পেয়ে গেছি, খুব খুশি। তখন আমি বললাম যে দাঁড়াও, ওকে আমি বললাম এই জবে তুমি জয়েন করবে না। বলছে আমি জব জয়েন করবো না, মানে যা স্যালারি আগের পেতো তার থেকে আরও বেশি টাকা দিচ্ছে। আমি বলছি আমি এখানেও জয়েন করবো না। আমি বললাম যে না, তুমি এখানে জয়েন করবে না, এর থেকে বেটার জব তুমি পাবে, ওয়েট করো। ও তো ভয় পাচ্ছে, কারণ ওর কাছে এতদিন পর জব নেই, টাকা নেই, সেভিংস নেই, মানে ও যে রেন্ট, মানে যেখানে থাকে সেখানে যে ভাড়া দেবে তাদেরকেও বলেছে আপনি একটু হোল্ড করে যান, আমি কয়েকদিন পর আপনাকে টাকা দিচ্ছি, আমার জব নেই মুভমেন্টে। তারপরে 18 days মাথায় আবার নতুন জব পেয়েছে, এবং ওটার থেকেও আরও বেশি স্যালারি, অলমোস্ট 1 lakh অ্যাবাভ। তখন আমাকে বলছে তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার এভরিথিং। আমি বলছি আমি কিচ্ছু না, তুমি যে সারেন্ডারটা করেছো এবং বিলিভ করেছো, ফেথ রেখেছো, তার রেজাল্ট এটা। তো ভাবো মানুষের লাইফে কত রকম প্রবলেম হয়। এটা তো জাস্ট ছোট্ট একটা ইনসিডেন্ট আমি বললাম। তার মানে ইউনিভার্সের কাছে সারেন্ডার করলে বলছো যে তার ফল পাওয়া যায়, অবশ্যই সারেন্ডার করতে হবে, এবং তোমার হার্টটা যেন পিওর হয়। অ্যাটলিস্ট তুমি সারেন্ডার করছো, এদিকে ভেতরে বিশ্বাস করছো না, জাস্ট ওপরে, কাজ হবে না। ঠিক কথা। ইন্টেনশনটা পিওর হতে হবে, যে কোনো জিনিসের যাই করো না কেন, ইন্টেনশনটা ফার্স্ট পিওর হতে হবে, অ্যান্ড ফোকাস করতে হবে আমি কিসে কাজ করছি, যে কাজটাই করছি সেটা প্রপার ওয়েতে করব, আর ইন্টেনশন পিওর ওয়াইজ করব, তাহলেই আমার কাজ হবে। আমি এমনি মৌসুমী দিকে একটা জিনিস জিজ্ঞাসা করবো, মানে আপনি নিজের উপর এটা কোনো সময় কাজে লাগিয়েছেন? অবশ্যই। ফার্স্ট আমি তোমাকে বলি, তুমি আমাকে জিজ্ঞেস করলে না যে একটু আগে আমরা কথা বলতে বলতে আমি চলে আসলাম আমরা অন্য টপিকে, যে কেন আমি এই প্রফেশনে আসলাম। আমি অ্যাকচুয়ালি ব্যাংকার ছিলাম। আচ্ছা। ইয়েস, আমি লাস্ট 10 বছরের উপরে ব্যাংকিং করেছি।
তো ব্যাংকিং করতে করতে আমি পড়াশোনা করতাম, ঠিক আছে, কিন্তু আমি ক্লায়েন্ট নিতাম তখন পার্ট টাইম, ফুল টাইম আমি নিতে পারতাম সম্ভবও না, স্বাভাবিক ব্যাপার। আর আমি খুব বড় একটা পোস্টেও ছিলাম ইনফ্যাক্ট। তো এবার সেই সেখান থেকে একদম পুরোপুরি শিফট করা এটাই। হ্যাঁ, তো ফলে আমি বারবারই ভাবতাম যে আমাকে এমন কিছু কাজ করতে হবে যেটা লোকের ভালো হয়। এবং যেহেতু আমি তোমাকে বললাম না পাস্ট লাইফ নিয়েই কেউ আসে আমার আমি বলা উচিত না, আমি যদি কাউকে কোনো কথা বলেছি সেটা হয়ে যেত, লেগে যেত, নট লেগে যেত, হয়ে যেত। লেগে যাওয়া আলাদা জিনিস। এবং আমি যখন কথাটা বলতাম খুব ডিপলি ওয়েতে বলতাম এবং সেটা হতো। তখন আমি অ্যাস্ট্রোলজি নিয়ে ছোটো তো তখন, বাড়িতে পড়াশোনা করা বা করা। আমি একদিন আমার মাসিকে বলেছিলাম হাত দেখে যে মাসি বলছে দেখ তো বাচ্চা হবে কিনা, মজা করে। তো মাসির সাথে আমার খুব ভালো রিলেশন। তো মাসিকে আমি বললাম যে মাসি আমার মনে হচ্ছে যদি তোর বেবি আসে, বেবিটা মনে হয় নষ্ট হয়ে যেতে পারে। এবার তখন আমি ক্লাস 11-এ পড়ি, ছোটো মানুষ, কিন্তু হ্যাঁ আমি বললাম না পড়াশোনা আমি সবসময় আমার এইটা নিয়ে একটা আলাদা সাবজেক্ট থাকতো যেটা নিয়ে আমি সবসময় রিসার্চ করা, পড়াশোনা করা। তো তখন আমার কাছে তো সার্টিফিকেট ছিল না, ঠিক আছে, তো আমি বলে চলে এসেছি। এবার মাসি তখনও বলেনি মাসি প্রেগনেন্ট, মাসি ভেবেছে যে কী আর হবে। কিন্তু আমি চলে আসার পর 3 মাসের মাথায় বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এবং মাসি আমাকে পরে যখন আমি যাই, মাসি তখন বলে তুই বলেছিলিস বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। বললাম তখন তুই আমাকে বললি না কথাটা একবারও? আমি তখন যখন তোকে বললাম, বলছে আমি ভেবে যে হয়ে যাবে, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুই বলবি আর ব্যাপারটা এইভাবে। তো তারপর থেকে না আমি চেষ্টা করি কথা একটু বুঝে বলার। এখন তো এই প্রফেশনে এসছি, এখন তো ক্লায়েন্ট আমাকে বলে যে ম্যাম ইতনা অ্যাকুরেট আপ ক্যাসে বলতে हो? मेरे को तो पता नहीं, वो तो गॉड का। আচ্ছা, আমি যদি অন ক্যামেরা আমার সম্বন্ধে কোনো একটা কিছু জিজ্ঞাসা করি, বলুন কি ব্যাপারে জানতে চাইছো বলো? কিছু একটা দেখো যেটা মাথায় আসছে। দেখো ব্যাপারটা হচ্ছে যদি আমি ফেস ট্রেডিং তোমার করি, তো ফেস ট্রেডিং থেকে আমি তোমাকে একটা বলতে পারি, দেখে কি ফার্স্ট অফ অল ইউ আর এ পিওর হার্টেড পারসন, ঠিক আছে, তোমার হার্টটা ভালো, জেনুইন হয় না। এক একজন মনে এক দেখায়, বাইরে এক দেখায়, বাট অ্যাজ এ পারসন তুমি ওরকম। কিন্তু এটা উল্টো দিকের কোনো মানুষকে বললেই সে না বলবে না, সে হ্যাঁই বলবে। সাধারণত কি হয়, তুমি যারা ফেস ট্রেডিং করে না বা যাদের জানে, তাদের চোখটা, মানুষের না চোখ কথা বলে দাদা। আচ্ছা, তুমি সব চেঞ্জ করতে পারবে কিন্তু চোখ চেঞ্জ করতে পারবে না। ফাইন। আমরা যদিও একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, দর্শক বন্ধুরা আপনাদেরকে বলছি আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই সেটা আমাদের জানান, কমেন্ট সেকশনে লিখতে হবে কিন্তু। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটাও টিপে দিন। কিন্তু এখনই আমরা যাচ্ছি না, আরেকটু সময় আছে। যাওয়ার আগে মৌসুমীদি আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনাকে মানুষে কানেক্ট করবে কিভাবে, সেটা যদি একটু অন ক্যামেরা একটু দর্শকদের বলেন। আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যেখানে অনলি হোয়াটসঅ্যাপ অ্যালাউ, ফোন করা যাবে না অনলি, কারণ ফোন করার মতো বা ফোন নেওয়ার মতো সব পজিশনে আমি থাকি না, ঠিক আছে। তো অনলি হোয়াটসঅ্যাপ অ্যালাউ। তার যদি কিছু প্রবলেম থাকে সে আমাকে হোয়াটসঅ্যাপ থ্রু লিখতে পারে, সেখানে তার কাছে রিপ্লাই চলে যাবে। সেই প্রসেস আছে, সেই প্রসেসটা তাকে ফলো করতে হবে, অ্যান্ড প্রসেস ফলো করলে সে আমার সাথে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারবে। আপনি 1:1 সামনাসামনিও করেন না পুরোটাই ভার্চুয়াল? না, আমি অনলাইন একদম। কারণ হচ্ছে আমার মনে হয় না কারোর এনার্জি নষ্ট করা উচিত। তারও এনার্জি আছে, আমারও এনার্জি আছে, তো এনার্জি ড্রেন করার মতো দরকার নেই। এখন অনলাইনে সব সার্ভিস হয় যখন, তো আমি অনলাইনেই সার্ভিসটা প্রেফার করি। তো অফলাইনে আমি করার পক্ষপাতিত্ব, কারণ আর বিশেষ করে আমাদের তো এনার্জি ক্লিনের অনেক ব্যাপার থাকে না, তো অনেক নেগেটিভ এনার্জি চলে আসে। তো নিজের ফ্যামিলি বা নিজের পরিবার সবই থাকে না, এবং যতটা দূরে থেকে করা যায় কাজ, তাতে তো লোকে হিল হচ্ছে, সুবিধা হচ্ছে লোকের, তাও সেই হিসাবেই আমি করি। কিন্তু আমি আরেকটা জিনিস জেনে রাখছি, সেটা হচ্ছে আপনি তো এর সঙ্গে বাস্তুর কাজও করেন, তো তখন তো অ্যাটলিস্ট ফিজিক্যালি বোধহয় নিশ্চয়ই যেতে হয়। এবার কি হচ্ছে, বাস্তুর ব্যাপারটা আমি এখন আপাতত সাইডে রেখে বাস্তুটা খুব একটা নিচ্ছি না, কারণ অনেক জায়গায় কি ভিজিটিং এর ব্যাপার থাকে, তো সবসময় আমার পক্ষে সম্ভব হয় না, টাইম ম্যানেজ করা একদমই সম্ভব হচ্ছে না। ওই জন্য ভিজিটিংটা আমি খুব একটা, আমি যতটা অনলাইনে সার্ভিস দিয়ে যতটা হেল্প করা যায় লোককে, আমি ঠিক ততটাই কাজ করছি। ফাইন। আর আমার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে প্রশ্ন নয়, লাস্ট বোনাস টিপস আপনার কাছ থেকে নেব যাওয়ার আগে। দর্শক বন্ধুদের জন্য এনি টিপস? হ্যাঁ, দর্শকদের জন্য বলবো, যদি কোনো রকম জব রিলেটেড ইস্যু হয়ে থাকে, বা যদি কোনো রকম অ্যাংজাইটি রিলেটেড ইস্যু হয়ে থাকে, বা যদি কোনো রকম হেলথ রিলেটেড ব্লকেজেস হয়ে থাকে, সবথেকে বড় ব্যাপার আগে নিজের কথাতে ফোকাস করুন, শব্দ চয়নটা ঠিকভাবে করুন। আমরা সারাদিনে কি কথা বলছি না তার ওপর ডিপেন্ড করছে আমাদের
জীবনে কি হতে পারে। আমরা যদি সবসময় বলতে থাকি আমার এটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না, আমার সেটা হচ্ছে না, তাহলে আমাদের লাইফে অ্যাকচুয়ালি কিছু হবেই না। তো আমরা যদি সেটা না করে, আমরা যদি একটু শব্দটাকে চেঞ্জ করে যদি বলি যে আমার জীবনে অপরচুনিটিস আসছে, আমার জীবনে ভালো হচ্ছে, এবং সবথেকে বড় ব্যাপার যেটা আমি সবসময় ক্লায়েন্টদের বলি, বারবার বলি, আপনাদেরকেও সবাইকে বলছি, গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড। যে কোনো জিনিসের জন্য শুকরিয়া আদা করা খুব দরকার। যদি আমরা গ্র্যাটিটিউড না দেই না, যা আমরা গ্র্যাটিটিউড করে দেব সেটা আমরা 10 গুণ করে পাবো। আজকে আমি জলটা যে খাচ্ছি সেই জলটাকেও আমরা বলি না থ্যাংক ইউ ইউনিভার্স, এই জলটা আমার কাছে, এই জলটা তো অ্যাকচুয়ালি আমরা ইউনিভার্স থেকেই পাচ্ছি না, আমাদের তো নিজেদের তৈরি করা না। যে জিনিসটা আমরা নিজেরা তৈরি করিনি সেই জিনিসের জন্য কৃতজ্ঞতা আদায় করাটা খুব দরকার। প্রত্যেক ঘুম থেকে উঠে সারাদিনে অন্তত 10টা গ্র্যাটিটিউড। থ্যাংক ইউ ইউনিভার্স এই বিছানায় ঘুমানোর জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স এই জলটা খাওয়ার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স এই ফোনটা আছে তার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স যে আমি আজকে এসির তলায় থাকছি তার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স আমি এডুকেশন পেয়েছি বা আমি শিক্ষা পেয়েছি বা পড়াশোনা করতে পেরেছি। টাকা ছাড়া তো হয়নি, ডেফিনেটলি কোনো না কোনোভাবে মানি তো আমার কাছে এসছে, আমার বাবা মা হোক বা যেই হোক। নিজের বাবা মাকে ঘুম থেকে উঠে যদি প্রণাম করতে পারেন আরও ভালো। বাবা মা, বাবা মানে হচ্ছে সূর্য, মা মানে হচ্ছে চন্দ্র, রাজা অ্যান্ড রানী। তাদেরকে যদি মানে সুখে রাখতে পারেন না, মানে পুরো ইউনিভার্সের ব্রহ্মাণ্ডের আশীর্বাদ আপনাদের উপরে থাকবে। তো নিজের বাবা মাকে যতটা পারবেন যত্ন করুন, শ্রদ্ধা করুন, নিজের বাবা মাকে প্রণাম করুন, নিজের বাবা মাকে ট্রিট করুন লাইকে ওনারা বাবা মা না, ওনারাই ভগবান। আমার একটা প্রশ্ন ছিল, যাদের সঙ্গে মা বাবা হয়তো থাকেন না, দূরে থাকে, তারা গুড, ভেরি গুড কোশ্চেন। বাবা মাকে আমি ফোন করেও তো একটা নমস্কার করে দিতেই পারি, বাবা মাকে তো ফোন করে ভিডিও কলিং করেও বলতে পারি মা আমার প্রণামটা নাও, বাবা আমার প্রণামটা নাও। তো সবথেকে বড় ব্যাপার আমার ইন্টেন্ট দরকার নেই বাবা মাকে ফোন করা, আমি চোখ বন্ধ করে তো ফিল করতে পারি আমার বাবাকে প্রণাম করছি পায়ে হাত দিয়ে, মাকে প্রণাম করছি পায়ে হাত দিয়ে। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার ইন্টেনশনটা কতটা পিওর, আমি বারবার একই কথা বলছি, সেটাই ইম্পর্ট্যান্ট। ইন্টেনশনটাকে পিওর করতে হবে যে কোনো জিনিসের জন্য। একটা খাবার খাচ্ছেন, বলে খান না যে থ্যাংক ইউ এই খাবারটা পরমাত্মা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ, এই প্রত্যেকটা অন্ন দানার জন্য ধন্যবাদ। কত লোক আছে না খেতে পেয়ে রয়েছে, কত লোক আছে ভালো করে ঘুমাতেও পারে না, কত লোক আছে না যে একটু ভালো খাবে, ভালো পড়বে, তার জন্য কত রকম কিছু করছে, তারপরেও তারা ভালো থাকতে পারছে না। ঠিক কথা। তো সেই জন্য প্রত্যেকটা জিনিসের জন্য গ্র্যাটিটিউড দেওয়াটা মাস্ট। এটা যদি আপনারা করতে পারেন না, জাস্ট কিছু না 30 দিন জাস্ট ফলো করে দেখুন না, অ্যান্ড কমেন্টে ডেফিনেটলি লিখবেন আপনাদের লাইফে কী কী চেঞ্জেস হচ্ছে। হবেই হবে, হতেই হবে। আপনি 1 টাকা যদি কিছু দাদা দিয়ে থাকো না তুমি কারোর জন্য, 10 টাকা তোমার কাছে আসবে, বিলিভ মি। মানে এটা নিয়ম, এটা ইউনিভার্সের নিয়ম। ওই জন্য বলে যে যত তুমি দেবে, সবসময় আমরা দেখবে না বেশিরভাগ লোকের টেন্ডেন্সি থাকে এরকম করা, আমরা বলি এরকম করতে শেখো। হাতটা সবসময় পাতবো কেন, এরকম তো করতে পারি না। ঠিক কথা। তো সেটাই হচ্ছে, দিতে শিখুন। যদি নিজের কাছে সামর্থ্য অনুযায়ী যা থাকে, ধরুন আপনার কাছে সামর্থ্য নেই, আপনি 100 টাকা খরচা করে কাউকে কিছু দিতে পারবেন না, আপনার কাছে 10 টাকা তো আছে, 10 টাকা তো কাউকে দান করতেই পারেন, 10 টাকা তো কোনো গরিবকে দান করতেই পারেন, দিন না, করে দেখুন না। আর বিশেষ করে যদি খুব ব্লকেজেস যায়, প্রত্যেক মঙ্গলবার আর প্রত্যেক শনিবার করে হনুমান চালিসা পাঠ করুন, খুব ইম্পর্টেন্ট। অনেক নেগেটিভ এনার্জি রিমুভ হয়। অ্যান্ড পারলে শনিবার করে সর্ষের তেল দান করুন, কালো তিল দিয়ে, খুব ম্যাজিকের মতো কাজ হবে, নেগেটিভ এনার্জিগুলো রিমুভ হবে। কারণ সবার পক্ষে সব জিনিস করা সম্ভব না, সবাই সেটা জানে, কিন্তু এই ছোটো ছোটো জিনিস তো করতেই পারে মানুষ। আর এবং এতে যদি আমাদের উপকার হয় লাইফে, ক্ষতি কোথায়? একদম। তো এইগুলোই হচ্ছে বলা। অসংখ্য ধন্যবাদ মৌসুমী দি আপনাকে। ভবিষ্যতে আপনি যদি সময় দেন আবারও আমরা এরকম বসবো, আপনার সঙ্গে আড্ডা দেবো। ডেফিনেটলি, ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন এবং আপনারাও ভালো থাকবেন। নমস্কার।